বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। ১০ কর্মকর্তা ও ৬ গ্রাহককে জিম্মি করে ১৮ লাখ টাকা লুট করেন ৩ জন, জানিয়েছে পুলিশ। প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। বৃষ্টির পরই আসছে শৈত্যপ্রবাহ, তীব্র শীতের পূর্বাভাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সংখ্যালঘু পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখা হচ্ছে উল্লেখ করে দেশটি বলেছে, সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষার মূল দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পৃথক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে ৯ ডিসেম্বর বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ওই সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতাদের কাছে দেশটির সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজ্যসভায় কীর্তিবর্ধন সিং বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতি গভীরভাবে নজর রাখছে ভারত। সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনায় বাংলাদেশ সরকার ৮৮টি মামলা করেছে বলে জানা গেছে। এছাড়া ৭০ জনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সুরক্ষার বিষয়ে ভারতের উদ্বেগের কথা বিভিন্ন সময়ে দেশটির বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে। এমনকি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি তুলে ধরা হয়েছে। সংখ্যালঘুদের কল্যাণের জন্য ঢাকায় ভারতের হাইকমিশন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করেন তিনি। ১০ কর্মকর্তা ও ৬ গ্রাহককে জিম্মি করে ১৮ লাখ টাকা লুট করেন ৩ জন, জানিয়েছে পুলিশ। কিডনিজনিত অসুস্থতায় মৃত্যু পথযাত্রী এক রোগীর চিকিৎসার অর্থ জোগাড়ের জন্য ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের কাছে দাবি করেছেন আত্মসমর্পণ করা এক তরুণ ও ২ কিশোর। তাদের এই দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার এসপি আহমদ মুইদ। ডাকাতির চেষ্টার ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার এসপি আহমদ মুইদ। তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংক পিএলসির জিঞ্জিরা শাখায় কিছু দুষ্কৃতকারীরা প্রবেশ করেন। এক পর্যায়ে তারা ব্যাংকে কর্মরত ১০ ব্যাংক কর্মকর্তা ও ৬ গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। পরবর্তী সময়ে তারা ব্যাংকের কাউন্টার থেকে নগদ ১৫ লাখ টাকা লুট করে একটি ব্যাগে গচ্ছিত রাখেন। একই সঙ্গে আরও ৩ লাখ টাকা ৩ জনের প্যান্টের পকেটে রাখেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এক পর্যায়ে জাতীয় জরুরি সেবা নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলেন। পরবর্তী সময়ে ঢাকা জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতকারীদের সঙ্গে মুঠোফোনে কথা বলে তাদের আত্মসমর্পণ করতে বলেন। এ সময় তাদের দাবি করা ১৫ লাখ টাকা ও তাদের নিরাপদ স্থানে যেতে সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করা হয়। প্রায় ৪ ঘণ্টা পর তারা আত্মসমর্পণ করতে রাজি হন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। ব্যাংকে হানা দেওয়া ৩ জনের একজন গোপালগঞ্জের কাশিয়ানী থানার কুমুরিয়া গ্রামের বাসিন্দা লিওন মোল্লা ওরফে নীরব। অন্য দুজনের বয়স ১৬ বছর। তারা কেরানীগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা। নীরব পেশায় একজন গাড়ি চালক, অন্য দুজন শিক্ষার্থী। তাদের কাছ থেকে ব্যাংক থেকে লুট করা নগদ ১৮ লাখ টাকা, ৪টি খেলনা পিস্তল, ২টি চাকু, একটি লোহার পাইপ, একটি স্কুল ব্যাগ, ৩টি মাস্ক, ৩ জোড়া হ্যান্ড গ্লাভস সহ ৩টি কালো চশমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে এসপি আহমদ মুইদ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিদেশি সিনেমা ও সিরিজ দেখে অ্যাডভেঞ্চার রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়ার জন্য এ ঘটনা ঘটাতে পারেন। তবে তাদের দাবি করা কিডনিজনিত অসুখে মৃত্যু পথযাত্রী এক রোগীর চিকিৎসার অর্থ জোগাড়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। গত বুধবার রাতে অনুষ্ঠিত দলের নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে নেতারা হতাশা প্রকাশ করেছেন। তারা মনে করেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এত তাগিদের পর প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলেছেন, কিন্তু এ বিষয়ে তিনি রহস্য রেখে দিয়েছেন, যা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহের উদ্রেক করছে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি। তিনি বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে রোডম্যাপ দেবেন, সেটা তিনি দেননি। এটা আমাদের কিছুটা হতাশ করেছে এবং একই সঙ্গে জাতিকেও কিছুটা হতাশ করেছে। এই প্রেক্ষাপটে বিএনপি তার রাজনৈতিক মিত্র দলগুলোর সঙ্গে শিগগির মতবিনিময় শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দলের লিয়াজু কমিটির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি নির্বাচনের সময়ের ব্যাপারে বলেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথম অংশের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এ ব্যাপারে বিএনপির সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয় এবং পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণের যে ব্যাখ্যা দেন তা নিয়েও সভায় আলোচনা হয়। স্থায়ী কমিটি মনে করে, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে অনুষ্ঠানের কথা বলেন। তার প্রেস সচিব বলেছেন, 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটি মনে করে, এ ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে। মির্জা ফখরুল বলেন, ঠিক আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক, প্রধান উপদেষ্টা নাকি প্রেস সচিবের বক্তব্য। বিএনপির মহাসচিব জানান, তাদের দলের স্থায়ী কমিটি মনে করে, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সেহেতু নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। স্থায়ী কমিটির সভায় বলা হয়, নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। বৃষ্টির পরই আসছে শৈত্যপ্রবাহ, তীব্র শীতের পূর্বাভাস। বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার বিকেল বা সন্ধ্যার পর থেকে দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি বেশি হতে পারে আগামীকাল শনিবার। রবিবারও হালকা বা গুড়ি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বৃষ্টি ও আকাশ মেঘলা থাকলে কমবে দিনের তাপমাত্রাতেও। এতে দিনের বেলায় শীতের অনুভূতিও অনেকটা বাড়তে পারে। তবে শীতের আসল রূপ দেখা যেতে পারে বৃষ্টির পর। বৃষ্টির পর জলীয় বাষ্প ও মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। আবহাওয়াবিদরা বলছেন, 24 ডিসেম্বরের পর আবার রাতের তাপমাত্রা কমতে পারে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তাই শীতের তীব্রতাও বাড়বে। দেশের কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এ সময়। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, শুক্রবার শেষ বিকেল বা সন্ধ্যার পর দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে প্রথমে আমরা যেমনটা ভেবেছিলাম বৃষ্টি ততটা বেশি নাও হতে পারে। মূলত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেই বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে সামান্য বা ছিটেফোঁটা হতে পারে। তিনি আরও বলেন, বৃষ্টি মূলত বেশি হতে পারে শনিবার, রবিবারও বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কতদিন থাকবে এটা মূলত নির্ভর করবে পরিমাণের উপর। শনি ও রবিবার বৃষ্টি হয়ে পুরোপুরি মেঘ কেটে গেলে এরপর আর বৃষ্টি হবে না। তবে মেঘ পুরোপুরি না কাটলে 23 ও 24 ডিসেম্বরও সোম ও মঙ্গলবার হালকা বা গুড়ি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আগামী কিছুদিনের তাপমাত্রা ও শীত সম্পর্কে জানতে চাইলে বজলুর রশিদ বলেন, বৃষ্টির সময় দিনের তাপমাত্রা কমে যাবে আকাশে মেঘ থাকার কারণে। ফলে দিনে শীতের অনুভূতি বাড়বে। তবে রাতের তাপমাত্রা তেমন কমবে না। বৃষ্টির পর জলীয় বাষ্প ও মেঘ পুরোপুরি কেটে গিয়ে 24 ডিসেম্বরের পর আবার তাপমাত্রা কমতে পারে। দেশের কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে তখন।